Hello and once again welcome to APTI PLUS Academy for Civil Services. তো তোমাদের প্রিলিমস 14th of June প্রিলিমস কে মাথায় রেখে আমরা একটা প্রিলিমস রিভিশন সিরিজ বা যেটাকে বলতে পারো প্রিলিমস স্পেশাল সেটাকে আমরা স্টার্ট করেছি। এই যে ক্লাসেস গুলো হবে বা যে কন্টেন্ট গুলো থাকবে সেটা কিন্তু এক্সক্লুসিভলি প্রিলিমস কে মাথায় রেখে, রাইট? সো ফ্যাগ এন্ড অফ ইউর প্রিপারেশন অ্যান্ড ইউর এক্সাম ইজ নিয়ারিং বাই, তো সেই জায়গাটা থেকে একটু জাস্ট চোখ বুলিয়ে নেওয়া বা রিভিশন টাইপের করে নেওয়া, বা যদি কোথাও কোনো ডাউটস থাকে সেটা কমেন্ট বক্সে করতে পারো, উই উইল বি হ্যাপি টু আনসার ইউ। ওকে, সো আজকে পলিটি ক্লাসের মধ্যে আমরা দুটো টপিককে কভার করব। ফান্ডামেন্টাল রাইটস একটা আছে আর তার সাথে আছে ফান্ডামেন্টাল ডিউটিস। তো খুব ভালো করে জানো যে ফান্ডামেন্টাল রাইটস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের মোটামুটি সব পরীক্ষাতেই আসে এবং প্রিলিমসেও এসেছে, মেন্সেও এসেছে। মেন্সের কোয়েশ্চেন যদি রিপিট করে তাহলেও কিন্তু প্রিলিমস থেকে প্রিলিমসের কোয়েশ্চেন এক্সপেক্ট করতেই পারো। ফাইন। সো ফান্ডামেন্টাল রাইটস জিনিসটা কি, এগুলো খুব বেসিক্স, আমরা একদম প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে পড়বো, খুব ডেপথে ঢুকবো না, আবার খুব সার্ফেস লেভেলেও পড়ে যাবো না। কারণ লাস্ট 3 to 4 ইয়ার্স এর প্রিলিমসের কোয়েশ্চেন্স এর যা লেভেল দেখছো, ন্যাচারাল ব্যাপার কোয়েশ্চেন্স কিন্তু একটু টাফ, মডারেট টু টাফের দিকে যাচ্ছে। অ্যান্ড কনসেপচুয়াল ক্ল্যারিটিটা তারা ডিমান্ড করছে, শুধুমাত্র ওই ফ্র্যাগমেন্টেড ইনফরমেশনস এর মধ্যে মাথায় না রেখে একটু ডেপথে ঢুকতে হবে, বাট নট অ্যাজ ডিপ অ্যাজ দ্যাট অফ দ্য মেন্স, রাইট? সো ফান্ডামেন্টাল রাইটস যেটা নর্মালি সবার আগে যেটা পরীক্ষায় দেয় দেখবে যে ফান্ডামেন্টাল রাইটস কোন পার্ট এবং কোন আর্টিকেলস থেকে কভার করে, মানে কোন পার্টে কোন আর্টিকেলস কভার করে, রাইট? তো এটা এটা 2022 এর মেন্স এর কোশ্চেন বা 22 বা 23 এর মেন্স এর কোশ্চেন দেখবে। সো পার্ট 3 আর্টিকেলস 12 to 35, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অপশনস অনেক সময় 12 to 32 ও দেয়। এই কারণে এই ইনফরমেশনটাকে একটু প্রিসাইজ ওয়েতে মনে রাখবে। পার্ট 3 আর্টিকেলস 12 to 35 ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইটস, ফাইন। আচ্ছা, এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা অ্যাডাপ্ট করা হয়েছিল 26th of November 1949, very very important date to remember. Constitution adoption day was 26th November 1949 and the commencement of the constitution by coming into force was 26th of January 1950. দুটো একটু স্পেসিফিক ডেট মনে রাখবে। আর সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে সেটা কিন্তু আমাদের সেলিব্রেট করা হয় 26th of November 1940, 19 না, 26th of November is celebrated as Constitution Day. Fine. চল এবার আমরা একটু জেস্ট আউট দেখে নেবো ফান্ডামেন্টাল রাইটস এর। তো ফান্ডামেন্টাল রাইটস কি? Fundamental rights are the basic human rights guaranteed to all citizens of India, enshrined in Part 3, Articles 12 to 35 of the Constitution. These rights are essential for the holistic development of individuals, intellectual, moral, and spiritual. So, এখান থেকে যে কোয়েশ্চেন্স গুলো বা যে পয়েন্টস গুলোকে মাথায় রাখবে, নাম্বার 1, অ্যাভেলেবল টু অল সিটিজেন্স অফ ইন্ডিয়া। তো তার মানে কি এটা যে শুধুমাত্র সিটিজেন্স এর জন্য? Does the foreigners are deprived of the fundamental rights? No, even the foreigners also enjoy fundamental rights who are residing in India. Fine. But there are exclusively few rights which are available only to the citizens of India. ঠিক আছে, সেগুলো কি কি রাইট? আর্টিকেল 15, the rights available only to the citizens of India, Article 15, Article 16, Article 19, Article 29, Article 30. So these are the 5 rights which are available exclusively to the citizens of India. ভারতীয় নাগরিকদের জন্য এই রাইট, এই 5টা এক্সক্লুসিভলি, এগুলো কিন্তু কোনো ফরেনার্সরা এনজয় করে না। বাট আদার যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবল টু বোথ সিটিজেন্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফরেনার্স। ফাইন, চলো নেক্সট। আনলাইক অর্ডিনারি লিগাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস আর ডাইরেক্টলি এনফোর্সেবল বাই সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য হাই কোর্টস। এটা খুব বেসিক জিনিস, অবশ্যই তোমাদের জানা উচিত যে ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস, মানে ফান্ডামেন্টাল রাইটস আর ভেরি মাচ সেপারেটেড ফ্রম দ্য লিগাল রাইটস or very much distinct from the legal rights, in the sense fundamental rights এর violation হলে you have the power under Article 32 to move directly but to go to Supreme Court directly for the enforcement of your rights. Okay, but legal rights are key, you have to move hierarchically. Fine. So directly enforceable, this means the fundamental rights are justiciable in nature, unlike that of DPSP. সেটা আমরা পরে আসবো। DPSPs are also rights, but those are non-justiciable rights, whereas fundamental rights are justiciable rights. মানে আমাদের fundamental rights যদি violated হয়, we have the power to move the High Court and the Supreme Court respectively. Okay, so these they protect this, that means the fundamental rights protect citizens against the state overreach and ensure equality, freedom, and justice for all. Now this concept, okay, they protect citizens against the state overreach. What does it mean? There is a presence of fundamental rights for the citizens as well as the foreigners, to be more specific for the individuals. Okay, few rights are available to the corporations also, legal entities also. But these rights actually protect us from whom? Protect us from the aggressive nature of the state or from the invasive nature of the state. State যদি আমাদের মানে যাতে আননেসেসারি আমাদের পার্সোনাল লাইফে ইনক্লুড না করে, তার জন্য আমাদের ফান্ডামেন্টাল রাইটস দেওয়া আছে। ফাইন। তো এই কারণেই এই যে
এই যে পয়েন্টটা, দে প্রোটেক্ট সিটিজেন্স এগেইনস্ট স্টেট ওভাররিচ, দিস পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেট যাতে ওভাররিচ না করে, স্টেট ইজ লিমিটেড, we are protected, or we can say that the fundamental rights act as a shield against the invasive nature of the state। একটা বর্ম বা ঢালের মতন কাজ করে কার থেকে? রাষ্ট্রের তরফ থেকে। রাষ্ট্র যাতে কোনো রকম ভাবে আমাদের কিছু ব্যক্তিগত যে রাইটস গুলো দেওয়া আছে বা যে ফান্ডামেন্টাল রাইটস গুলো দেওয়া আছে, সেই ফান্ডামেন্টাল রাইটসটা থ্রু দিয়ে, মানে উই আর প্রোটেক্টিং আওয়ারসেলভস উইথ দ্য শিল্ড অফ ফান্ডামেন্টাল রাইটস। স্টেট যাতে এনক্রোচ না করে আমাদের লাইফের মধ্যে। ফাইন, নেক্সট আরো কিছু ফিচার্স একটু আছে মাথায় রেখো, যে ফান্ডামেন্টাল রাইটস আমাদের what actually does it establish? Fundamental rights establishes the doctrine of limited government, ঠিক আছে? Doctrine of limited government. What does it mean? Doctrine of limited government, it means that the presence of fundamental rights is actually limiting the state. স্টেট কে একটা সার্টেন লিমিটেশনস এর মধ্যে রাখছে ফান্ডামেন্টাল রাইটস এর প্রেজেন্সটা। কিভাবে রাখছে? ফান্ডামেন্টাল রাইটস আছে মানে স্টেট যা খুশি করতে পারে না। স্টেট যদি কোনো রকমের কোনো ল তৈরি করে, স্টেট যদি কোনো রকমের বা কোনো এক্সিকিউটিভ অ্যাকশনস নেয়, সবসময় তাদেরকে মাথায় রাখতে হবে যে তাদের যে বানানো ল বা তাদের যে এক্সিকিউটিভ অ্যাকশনস, সেটা যেন কোনো রকম ভাবে ফান্ডামেন্টাল রাইটস কে এনক্রোচ না করে। যদি করে, আমরা কোথায় যাব? আমরা প্রোটেকশনের জন্য, আমরা এনফোর্সমেন্টের জন্য যাব হচ্ছে হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট। ফাইন, তো ফান্ডামেন্টাল রাইটস অ্যাকচুয়ালি কি করছে? ইট ইজ লিমিটিং দ্য গভর্নমেন্ট ফ্রম ডুইং সামথিং এনিথিং এক্সেসিভ। একটা সার্টেন লিমিট অব্দি ঠিক আছে, বাট এক্সেসিভ ইজ নট অ্যাকসেপ্টেড বিকজ উই আর হ্যাভিং আওয়ার ফান্ডামেন্টাল রাইটস। ফাইন, চলো এবার আরো আরো অনেক ফিচার্স গুলো আছে, এটা একটু আসছি একটু পরে। আর্টিকেল 12 এর মধ্যে দ্য ডেফিনেশন অফ স্টেট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা খুব প্রিসাইজ ওয়েতে এগোচ্ছি, এমন নয় যে পুরো পলিটি আমরা শেষ করতে পারবো, বাট প্রিলিম স্পেশাল হিসাবে যতটুকু দরকার ততটুকুই আমরা কভার করছি। সেটা বোর্ডের সাথেও কিছু কন্টেন্ট থাকবে, ডিসকাশনসও থাকবে, প্লাস কিছু অ্যাডেড অন পয়েন্টসও থাকছে। ওকে, সো আর্টিকেল 12 হোয়াট ডাজ ইট ডিফাইন? ইট ডিফাইন্স দ্য স্টেট। Now, what is the requirement of defining the state? এই স্টেটের ডেফিনেশনটা দরকার কেন পড়ছে? রিজনটা হচ্ছে at some point of time, if our fundamental rights are violated, fundamental rights are violated by whom? If we are approaching the court, আমরা যদি কোর্ট অ্যাপ্রোচ করি যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেটেড হচ্ছে, তো কোর্ট উইল আস্ক হু হ্যাজ ভায়োলেটেড ইওর ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে? সো উই উইল সে দ্য স্টেট। যদিও ফান্ডামেন্টাল রাইটস স্টেটের ভায়োলেশনের এগেইনস্টেও যেরকম যাওয়া যায়, কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে যাদের যেগুলো কিনা প্রাইভেট ইন্ডিভিজুয়ালসরাও যদি ভায়োলেট করে সেটাও যাওয়া যায়। যেরকম ধরো লেটস সে আর্টিকেল 70, আর্টিকেল 23, আর্টিকেল 24 যেগুলো আছে, সেগুলো কিন্তু প্রাইভেট সিটিজেন্সের, মানে সেগুলো শুধুমাত্র যে স্টেটের এগেইনস্ট এমন নয়, দ্যাট ইজ অ্যাভেলেবল অলসো এগেইনস্ট দ্য প্রাইভেট ইন্ডিভিজুয়ালস। ওকে, সো আর্টিকেল 12 এর স্টেটের ডেফিনেশনটা দেওয়া আছে। তো স্টেট বলতে কি কি সেটা একটু পড়ে নেবে। স্টেট মিন্স, এখানে কিন্তু স্টেট মানে রাজ্য নয়, স্টেট মানে হচ্ছে অ্যাজ আ হোল রাষ্ট্র। রাষ্ট্র কি 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 কন্টেন্ট আছে, ঠিক আছে? পার্লিয়ামেন্ট আছে, স্টেট লেজিসলেচার আছে, তার সাথে তোমার লোকাল বডিজ আছে অ্যান্ড আদার্স। এই আদার্স কনসেপ্টটা নিয়ে ডাউট হয়েছিল, ইউ ক্যান সে আদার্স কনসেপ্টটা নিয়ে অনেক কেসেস হয়েছে। কেসেস গুলো এখন ইম্পর্টেন্ট নয় বলে আমি বলছি না, ওগুলো তোমাদের মেন্সের জন্য ইম্পর্টেন্ট। তো সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে এমন কোনো বডি যেগুলো কিনা সামহাউ স্টেটের ফাংশন প্লে করছে বা স্টেটের থেকে ফান্ড নিচ্ছে, বা সেই বডিতে স্টেটের স্টেটের তরফ থেকে গভর্নিং বডি হিসেবে আছে, দ্যাট উইল অলসো বি কনসিডার্ড অ্যাজ স্টেট, ঠিক আছে? সো আর্টিকেল 12 অ্যাকচুয়ালি ডিফাইন স্টেট। দেখে নেবে স্টেট বলতে কি কি বোঝাচ্ছে, স্টেট what is the content of the word state. ফাইন, আর্টিকেল 13 ডিফাইন্স ল। এই ডিফাইন্স লটা কেন? আমরা একটু আগে কি বললাম, আর্টিকেল 12 আমরা যখন আর্টিকেল 12 মানে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশনে যখন আমরা কোর্টে যাচ্ছি, কোর্ট কি দেখবে যে হু হ্যাজ অ্যাকচুয়ালি ভায়োলেটেড ইওর ফান্ডামেন্টাল রাইটস। সো আমরা বললাম স্টেট। সো আর্টিকেল 12 দের ইজ আ লিস্ট, এইগুলো স্টেটের মধ্যে পড়ছে। সো ন্যাচারালি তাদের দ্বারা যদি কোনোভাবে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেটেড হয়, উই ক্যান অ্যাপ্রোচ দ্য কোর্ট এন্ড কোর্ট উইল গিভ আস রেমেডি। ঠিক সেরকম ভাবে আর্টিকেল 13 কি বলা হয়েছে? আর্টিকেল 13 ল এর ডেফিনেশন দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। ল কেন? কারণ কোন ল এর ভায়োলেশনে বা কোন ল আমাদের ফান্ডামেন্টাল রাইটস কে ভায়োলেট করেছে সেটার একটা লিস্ট থাকা দরকার। সেই কারণে কনস্টিটিউশন মেকারসরা আর্টিকেল 13 ল অ্যাড করেছে। বাট ল এর শুধু ডেফিনেশন নেই, আর্টিকেল 13 ক্লজ 1, ক্লজ 2, ক্লজ 3, ক্লজ 4, চারটে ক্লজ দেওয়া আছে। 13 ক্লজ 1 এ কি বলা আছে? কোন প্রি কনস্টিটিউশনাল লজ যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটস কে ভায়োলেট করে, টু দ্য এক্সটেন্ট অফ ভায়োলেশন, সেই ফান্ডামেন্টাল মানে সেই প্রি কনস্টিটিউশনাল ল কিন্তু টর্মেন্ট থাকবে, ঠিক আছে? এখানে সুপ্রিম কোর্ট দুটো তোমার ডক্ট্রিন অ্যাপ্লাই করে, ডক্ট্রিন অফ সেভারেবিলিটি প্রথমত, অ্যান্ড ডক্ট্রিন অফ আরেকটা কি আছে, ডক্ট্রিন অফ ইক্লিপস, রাইট? সো সেভারেবিলিটি অ্যাপ্লাই করে সেই ডক্ট্রিনটাকে সেপারেট আউট করছে, অ্যান্ড ইক্লিপস অ্যাপ্লাই করে যে ফান্ডামেন্টাল রাইটটার সাথে ক্ল্যাশ করছে প্রি কনস্টিটিউশনাল লটা, তো সেই প্রি কনস্টিটিউশনাল লটাকে ইক্লিপস করে নিচ্ছে প্রেজেন্ট ফান্ডামেন্টাল রাইটস। ফাইন, 13 ক্লজ 2 তে যেটা মেনশন করা আছে যে স্টেট এমন কোনো ল বানাতেই পারবে না যেটা কিনা ফান্ডামেন্টাল রাইটস কে ভায়োলেট করে। সো 13 ক্লজ 1 ডিলস উইথ প্রি কনস্টিটিউশনাল ল, 13 ক্লজ 2 ডিলস উইথ পোস্ট কনস্টিটিউশনাল ল, 13 ক্লজ 3 দ্যাট ডিফাইন্স ল। ল বলতে কি কি বোঝায়? Law includes rules, regulations, bylaws, orders, everything, ordinances. Fine, but একটা লুপহোল ছিল ল এর ডেফিনিশনের মধ্যে, যে ওখানে অ্যামেন্ডমেন্ট ওয়ার্ডটা অ্যাড করা ছিল।
যে কারণে একটু আগে আমরা কি দেখলাম যে ফান্ডামেন্টাল রাইটস থাকা মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, গভর্নমেন্টকে লিমিটেড করে দেওয়া হচ্ছে, পার্লামেন্ট লিমিটেড হয়ে যাচ্ছে। ইউ ক্যান সে দ্যাট দে আর নট ফ্রি, অ্যাবসলিউটলি দ্য পার্লামেন্ট ইজ নট অ্যাবসলিউটলি ফ্রি টু মেক লস, কারণ তারা যখন ল বানাচ্ছে তাদেরকে ফান্ডামেন্টাল রাইটের কথা মাথায় রেখে ল বানাতে হচ্ছে। ওকে, সো অ্যামেন্ডমেন্ট ওয়ার্ডটা যেহেতু আর্টিকেল 13 ক্লজ 3 তে ছিল না, সেই ক্ষেত্রে কিন্তু এটা নিয়ে কনফিউশন হয়েছিল এবং 13 ক্লজ 4 ওয়াজ অ্যাডেড, যেটা একটু দেখে নেবে 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971 এ অ্যাড করা হয়েছিল যে amendment is not a part of the law, but later on that actually is a case of the conflict, or you can say the relationship between fundamental rights and DPSP. ফাইন, সো ওটা একটু দেখে রেখো। আমি খুব ডিটেলসে এখন যাচ্ছি না, এগুলো কিন্তু প্রচুর ডিটেলিং আছে যেগুলো মেন্সের পার্সপেক্টিভ থেকে আরো বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো আমাদের কতগুলো ক্যাটাগরিজ অফ রাইটস আছে, দেয়ার আর 6 ক্যাটাগরিজ অফ রাইট। কি কি? রাইট টু ইকুয়ালিটি 14 20, এগুলোকে একটু মাথায় রেখো কত থেকে কত আর্টিকেলটা পড়ছে। নেক্সট কি? রাইট টু ফ্রিডম 19 to 22, রাইট अगेंस्ट এক্সপ্লয়টেশন 23 24, right to freedom of religion 25 to 28, cultural and educational rights 29 30, right to constitutional remedies 32। দেখো আমাদের 32 তেই কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর রাইটটা শেষ হচ্ছে সেই অর্থে, বাট 33 34 35 ও কিন্তু আছে। ওকে, আচ্ছা, এই জিনিসটাকে একটু মাথায় রাখবে যে অরিজিনালি দেয়ার আর 7 ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, অরিজিনালি 7টা ফান্ডামেন্টাল রাইটস এক্সিস্টেড ছিল ইন দ্য অরিজিনাল কনস্টিটিউশন, বাট this right to property article 31, it was actually removed by 44th constitutional amendment act 1978। এটা প্রচুরবার পরীক্ষায় দিয়েছে, এটা পিএসসির খুব ফেভারিট কোয়েশ্চেন একটা, যে কোন ফান্ডামেন্ট মানে কোন অ্যামেন্ডমেন্টে রাইট টু প্রপার্টি ওয়াজ এলিমিনেটেড বা ডিলিটেড ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। সো আনসার উইল বি 44th amendment act 1971। বাট এখানে the word, if the question is asked to which amendment fundamental rights were curtailed, CURTAILD, curtail করা হয়েছিল কোন অ্যামেন্ডমেন্টের থ্রুতে, দেন আনসার উইল বি 25th amendment act 1971। তো ডিটেইলস আমরা এখন এই ক্লাসের মধ্যে বলবো না, জাস্ট মানে বলতে পারবো না অ্যাকচুয়ালি ডিউ টু ল্যাক অফ টাইম। তো সেই জায়গাটা থেকে এটা একটু দেখে নেবে, মানে ইউ হ্যাভ টু গো থ্রু দ্য কোয়েশ্চেন প্রপারলি। যদি কোয়েশ্চেনে দেয় যে থ্রু হুইচ অ্যামেন্ডমেন্ট রাইট টু প্রপার্টি ওয়াজ কার্টেলড, আনসার উইল বি 25th amendment act 1971 and deleted 44th amendment act 1978। ওকে, তো এখন এই যে ডিলিটেড হয়ে গেছিল, তো ডিলিটেড হয়ে গিয়ে এখন প্রেজেন্টলি কি হয়েছে? প্রেজেন্টলি ইট ইজ আ লিগ্যাল রাইট। ঠিক আছে, লিগ্যাল রাইট আন্ডার আর্টিকেল 300A part 12, and this legal right is available not only to the citizens, to every person। ওকে, এটাও কিন্তু মাথায় রেখো, এটা ইউপিএসসি প্রিলিমস এর কোন একটা কোশ্চেন ছিল যে রাইট টু প্রপার্টি, দ্য প্রেজেন্ট স্ট্যাটাস অফ রাইট টু প্রপার্টি ইজ, এরকম টাইপের কোশ্চেনটা, যে ইট ইজ অ্যাভেলেবল টু দ্য সিটিজেন্স, ইট ইজ অ্যাভেলেবল টু অল পারসনস, এরকম ভাবে একটা কোশ্চেন ছিল। সো লিগ্যাল রাইট ইজ অ্যাভেলেবল টু অল পারসনস, নট অনলি দ্য সিটিজেন্স। ফাইন, চলো নেক্সট এগুলো একটু আর্টিকেল গুলো একটু দেখে রেখো যে কোন কোন আর্টিকেলে কি বলা হচ্ছে। আর্টিকেল 14 এ কি আছে? ইকুয়ালিটি বিফোর ল। এই ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লস, এটা আর্টিকেল 14 এর কন্টেন্ট। ইকুয়ালিটি বিফোর ল এই কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউকে থেকে, and this has been regarded as a negative, you can say, right, whereas the next part of article 14, that is equal protection of the laws, that has been taken from USA। Now what is the major difference between equality before law and equal protection of the laws? Equality before law তে যে ল্যাকিংটা আছে যে everybody is equal in the eyes of the law, বাট ইন দ্য কনসেপ্ট অফ ইকুয়ালিটি বিফোর ল সেখানে কিন্তু একবারও দেখছে না কি কোন পজিশনে দাঁড়িয়ে আছে। ফাইন, যেটা কিনা ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লস এ দেখা হয়। সো এটা একটু দেখে রাখবেন, ইকুয়ালিটি ডিটেলস অনেক আছে, আমরা জাস্ট একটু প্রিলিমস কে মাথায় রেখে করছি, আবারও বলছি। সো ইকুয়ালিটি বিফোর ল মিন্স মানে ইট হ্যাজ বিন টেকেন ফ্রম ইউকে, whereas equal protection of the laws has been taken from USA। ইকুয়ালিটি বিফোর ল কিছু এক্সেপশনস আছে, লাইক প্রেসিডেন্ট আছে, গভর্নর আছে, এমপিস আছে, ফরেন ডিপ্লোম্যাটস আছে, ফরেন রুলার্স আছে, তাদের ক্ষেত্রে ইকুয়ালিটি বিফোর লটা অ্যাপ্লিকেবল হয় না। তো সেটা একটু দেখে মানে দেখে রাখলে যে হু অ্যামং দ্য ফলোইং ইজ অ্যান এক্সেপশন টু ইকুয়ালিটি বিফোর ল, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আছে, রাইট? আচ্ছা, নেক্সট আর্টিকেল 15টা মাথায় রাখবে। আচ্ছা, একটু চেষ্টা করো আর্টিকেল 15 16 এগুলোর ক্লজ গুলোকেও মনে রাখতে, কারণ এই ক্লজ গুলো তো আমরা এখন খুব ডিটেলসে যেতে পারবো না, বাট আই উইল সাজেস্ট ইউ যে এই ক্লজেস গুলোকে যদি একটু দেখে রাখো তোমাদের কিন্তু সুবিধা হবে, কারণ কোয়েশ্চেন্স কিন্তু ডিপে ঢুকছে। ডিপে ঢুকছে ইন হোয়াট সেন্স? যদি প্রিভিয়াস 2-3 ইয়ার্স এর কোয়েশ্চেন্স দেখো, সেখানেও দেখবে কিন্তু আর্টিকেল এবং আর্টিকেলের সাব ক্লজও কিন্তু জিজ্ঞেস করেছে, হুইচ মিনস আর তোমাকে ওই সারফেস লেভেলের ইনফরমেশনটা রাখলে হবে না, ইউ হ্যাভ টু ডিগ ডিপার টু ফেচ মোর মার্কস। ফাইন, সো আর্টিকেল 14 দ্যাট ডিলস উইথ প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন। তো এখানে আর্টিকেল 15 এ কোন কোন গ্রাউন্ডে ডিসক্রিমিনেট করতে পারবে না এগুলো একটু দেখে রাখো। রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। সো দিস আর দ্য 5 গ্রাউন্ডস অন হুইচ দ্য স্টেট ক্যান নট ডিসক্রিমিনেট। এই গ্রাউন্ডস গুলোকে একটু মেনশন করে মানে মনে রাখো, কারণ এই টাইপের কোয়েশ্চেন করেছে যে মানে হাউ মেনি গ্রাউন্ডস হ্যাজ বিন মেনশনড ইন আর্টিকেল 15, বা হুইচ অ্যামং দ্য ফলোইং গ্রাউন্ডস is not a ground of discrimination for article 15, এরকম ভাবে কোয়েশ্চেন করেছে। সো নোয়িং দ্য গ্রাউন্ডস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে স্পেশাল প্রভিশন
ইট অ্যালাউজ স্পেশাল প্রভিশনস ফর উইমেন এন্ড চিলড্রেন। এই আর্টিকেলটা একটু মনে রাখো, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, অন্যান্য পরীক্ষাতে এসেছে। সো পিএসসি যেহেতু ট্রেন্ড আছে অন্য কোয়েশ্চেন্সকে রিপিট করা, এটাকে একটু মাথায় রাখবে। আর্টিকেল 15 ক্লজ 3। নাও আর্টিকেল 15 এ যেটা বলেছে যে স্টেট কি করবে না, স্টেট ডিসক্রিমিনেট করবে না কাদের মধ্যে, মানে অ্যামং দ্য সিটিজেন্স। আর্টিকেল 15 ইজ অনলি ফর দ্য সিটিজেন্স, একটু আগেই বলেছি। তো আর্টিকেল 15 এ সিটিজেন্সদেরকে ডিসক্রিমিনেট করবে না অন দিস 5 গ্রাউন্ডস। ওর মধ্যে দেখো এই সেক্স ওয়ার্ডটা আছে, which means gender, ফাইন। বাট আর্টিকেল 15 ক্লজ 3 তে স্পেশাল প্রভিশনস ফর উইমেন এন্ড চিলড্রেন করা আছে। তো ইট সিমস কন্ট্রাডিক্টরি যে একটা আর্টিকেল 15 এ বলা হচ্ছে যে স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট অন দ্য গ্রাউন্ড অফ জেন্ডার, আবার 15 ক্লজ 3 তে বলা হচ্ছে যে স্পেশাল প্রভিশন ফর উইমেন। তো এই জিনিসটা ইজ কল্ড অ্যাজ অ্যাফার্মেটিভ ডিসক্রিমিনেশন অর পজিটিভ ডিসক্রিমিনেশন। এমন কোনো ডিসক্রিমিনেশন যেটা কিনা অন্য একটা সেকশনকে আপলিফট করতে সাহায্য করে, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ পজিটিভ ডিসক্রিমিনেশন অর অ্যাফার্মেটিভ ডিসক্রিমিনেশন, ফাইন। তো 15 এর ক্লজেস গুলো একটু দেখে রাখলে, 15 যতগুলো ক্লজ আছে, আপনি ক্লজ 6 অব্দি আছে, ওটা একটু দেখে রাখলে কোন ক্লজটা কোন অ্যামেন্ডমেন্টে অ্যাড হয়েছে অবশ্যই দেখবে। 15 ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6 এগুলো ডেফিনেটলি দেখবে, ফাইন। আচ্ছা, আসছি আর্টিকেল 16 এ। There shall be equality of opportunity for all citizens in the matters relating to employment or appointment to any office under the state. মাথায় রেখো আর্টিকেল 16 এ কিন্তু পাবলিক অফিসের কথা বলেছে, নট আ প্রাইভেট অফিস, ফাইন। তো পাবলিক অফিসে কোনো রকমের ডিসক্রিমিনেশন হবে না, ঠিক আছে। এন্ড ইকুয়ালিটি অফ অপরচুনিটি কিন্তু মেনটেন করতে হবে। এভরিবডি ইজ গোইং টু গেট ইকুয়াল অপরচুনিটি ইন ম্যাটার্স অফ এমপ্লয়মেন্ট। ওকে, কিছু রেস্ট্রিকশনস আছে, সেগুলোকে একটু দেখে রেখো, আমি ডিটেলসে যাচ্ছি না, বিকজ আর্টিকেল 15 এন্ড 16 ইজ ভেরি লেন্দি। যদি মেন্স পার্সপেক্টিভ থেকে পড়ো, ইট উইল কভার অ্যাট লিস্ট ওয়ান ফুল ক্লাস ফর আর্টিকেল 15 এন্ড 16, ফাইন। আচ্ছা, দিস আর্টিকেল পারমিটস রিজার্ভেশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। এখানে একটু কমিশনস গুলো দেখে রেখো, মানে কোন কোন অ্যামেন্ডমেন্ট কোন কমিশনের রেকমেন্ডেশনে অ্যাড হয়েছে সেগুলোকে একটু অ্যাড অন করে দেখে রেখো। ওকে, চলো। আর্টিকেল 17 ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল, ভেরি ফেভারিট আর্টিকেল অফ পিএসসি। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, এটা সবটাই কিন্তু রাইট টু ইকুয়ালিটির মধ্যে পড়ছে। ওকে, সো অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। Untouchability is abolished and its practice in any form is forbidden. The enforcement of any disability arising out of untouchability shall be an offense punishable in accordance with law. Which means Constitution কিন্তু আর্টিকেল 17 কে জেনারেলাইজড করেছে, which means untouchability is abolished under article 17. But if somebody is practicing untouchability, then that will be a punishable by law. That means Constitution has not prescribed any punishment যে untouchability prevail করলে বা প্র্যাকটিস করলেই পানিশমেন্ট। নাও দ্য পাওয়ার টু গিভ পানিশমেন্ট অর দ্য পাওয়ার টু মেক লস for this violation of article 17 has been given to parliament. এবং যদি 2022 or 23, probably 2022 মেন্স এর কোয়েশ্চেন দেখো, একটা কোয়েশ্চেন করেছিল যে the offenses which are মানে the activities which are declared offenses under article part 3 বা untouchability can be বা is abolished under which article বা who, কোয়েশ্চেনটা ইফ আমার এক্সাক্ট মনে পড়ছে না কোয়েশ্চেনটা, বাট কোয়েশ্চেনটা হচ্ছে যে আর্টিকেল 17 এ যে আনটাচেবিলিটি অ্যাবলিশ করা আছে, সেটা যে পানিশমেন্টটা সেটা কোন আর্টিকেলে মেনশন করা আছে। ওকে, সো সেখানে কিন্তু আর্টিকেল 17 হবে না, মাথায় রেখো। ওকে, সো দ্যাট আনসার উইল বি that answer will be 35 small a Roman 2. Okay, so 35 small a Roman 2 তে পানিশমেন্ট প্রেসক্রাইব করার পাওয়ারটা দেওয়া আছে। It is the parliament only who has the power to do so. State legislature কিন্তু করতে পারবে না। So refer article 35A2. Always আর্টিকেল গুলোকে একটু স্পেশালি ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, এই দুটোকে একটু আর্টিকেলস গুলোকে রেফার ভালোভাবে করবে। And I will suggest you to mug up almost all the articles from article 14 to article 51. Fine. আচ্ছা, চলো come to article 18 that deals with abolition of titles. No title being military, no title not being a military or academic distinction shall be conferred by the state. That means state is not going to give any titles, first thing. Second, no citizen of India shall accept any title from any foreign state without the without presidential permission. এটা একটা আছে, এটা একটু দেখে রাখো। আচ্ছা, যেটা মাথায় রাখবে কোন জিনিসটা অ্যালাউড আছে, মিলিটারি অ্যান্ড একাডেমিক অ্যাওয়ার্ডস। টাইটেলস কিন্তু দিতে পারবে না, আমাদের নামে শেষে যেগুলো আছে দোজ আর সারনেমস, ফাইন। সো উই ডু নট হ্যাভ দ্য টাইটেলস। তো টাইটেলস স্টেট দিতে পারবে না এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড একাডেমিক। বাট এই যে হোয়াট মানে মিলিটারি অ্যান্ড একাডেমিক, এটা নিয়ে একটা কেস হয়েছিল যে এই যে গভর্নমেন্টের তরফ থেকে ভারত রত্ন পদ্মা বিভূষণ এই কেসেস মানে সরি এই তোমার যেটাকে বলে টাইটেলস গুলো মানে এই যে অ্যাওয়ার্ড অনার্স গুলোকে দেওয়া হয়, will that be considered a title under article 18? So the name of the case was Balaji Raghavan case 1995, where Supreme Court said ki you cannot consider this Bharat Ratna, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri as titles. They are some sort of honors honoring the merit. So এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে কোন কেস মানে কোন কেসে সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করেছিল ভারত রত্ন, পদ্মা বিভূষণ দিস আর নট দ্য টাইটেলস আন্ডার আর্টিকেল 18। ওকে, আচ্ছা, নেক্সট আরেকটা জিনিসও মাথায় রেখো, দিস আর্টিকেল প্রহিবিটস হেরিডিটারি টাইটেলস অলসো। সো ওয়ান্স দ্য কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স, দেখবে প্রি কনস্টিটিউশনে ব্রিটিশরা রায় বাহাদুর, রাজা বাহাদুর এই টাইপের টাইটেলস তো সেগুলো ক্যারি ফরওয়ার্ডেড হয়ে যেত। তো সেটাও কিন্তু অ্যাবলিশ করা আছে আর্টিকেল 18 এর থ্রু দিয়ে, ফাইন। চলো
come to article next category of right to freedom. Okay, so the backbone of democratic freedoms and individual liberty, এই article 19 টাকে বলা হয়, and you can say that article 19 is the second most evolved article, কারণ এই যে article 19 clause 1A that deals with freedom of speech and expression, এই রাইটটার মধ্যে প্রচুর রাইটস কিন্তু সুপ্রিম কোর্ট টাইম এন্ড বাই অ্যাড অন করেছে। সো দিস ইজ রিগার্ডেড অ্যাজ দ্য সেকেন্ড মোস্ট ইভলভড আর্টিকেল, এন্ড দ্য মোস্ট ইভলভড আর্টিকেল ইজ আর্টিকেল 21। ফাইন, তো এই এগুলো একটু দেখে রাখছো। 19 ক্লজ 1 এ স্পিচ এন্ড এক্সপ্রেশন আছে, এন্ড এগুলো রেস্ট্রিকশনস গুলো 19 ক্লজ 2 তে মেনশন করা আছে। অরিজিনালি 4টে রেস্ট্রিকশন ছিল, পরবর্তীকালে আরো 4টে অ্যাড হয়। প্রেজেন্টলি আর্টিকেল মানে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনের জন্য 8টা রেস্ট্রিকশনস আছে। এবং রেস্ট্রিকশনস মাথায় রেখো যে কিছু রেস্ট্রিকশনস, এই যে একটু আগে বললাম যে অরিজিনাল কনস্টিটিউশনে 4টে রেস্ট্রিকশন ছিল, তারপরে 4টে আরো অ্যাড করা হয়, which means ফান্ডামেন্টাল রাইটস এ রেস্ট্রিকশনস কনস্টিটিউশন কিছু মেনশন করে দিয়েছে, সরি, আরো কিছু রেস্ট্রিকশনস Parliament has the power to put reasonable restrictions, okay, but definitely that has to be reviewed by the Supreme Court will, and even the High Court also has the power of judicial review. They will go for a judicial review of those restrictions, fine. তো স্পিচ এন্ড এক্সপ্রেশনটা দেখে রাখলে, এবারে স্পিচ এন্ড এক্সপ্রেশনের মধ্যে যেগুলো আদার ইমপ্লিসিট রাইটস যেগুলো আছে, যেগুলো সুপ্রিম কোর্ট অ্যাড অন করেছে, লাইক ফ্রিডম অফ প্রেস, রাইট টু নো অ্যাবাউট গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, ধরো লেটস সে যেটাকে বলে তোমার মানে যেগুলো আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনের মধ্যে যেগুলো ইনক্লুডেড করা আছে, সেগুলোকে একটু দেখে রাখলে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস গুলো কিন্তু জিজ্ঞেস করে। টু বি মোর স্পেসিফিক, ফ্রিডম অফ স্পিচের সাথে ফ্রিডম অফ প্রেসটাকে অ্যাড করে, মানে জিজ্ঞেস করে ফ্রিডম অফ প্রেস ইজ ইনক্লুডেড ইন, তো আনসার উইল বি 19(1)(a), দ্যাট ইজ ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন। আচ্ছা, এখানে আরো একটা জিনিস মাথায় রাখো, এই স্পিচ এন্ড এক্সপ্রেশনের সাথে একটা নেগেটিভ রাইটও কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাড করেছিল, দ্যাট ইজ ফ্রিডম অফ স্পিচ অলসো ইনক্লুডস ফ্রিডম অফ সাইলেন্স। Okay, so if freedom of silence, and the case was বিজয় ইমানুয়েল case, which was also called as first national anthem case, ওখানে সুপ্রিম কোর্ট মেনশন করেছিল যে ফ্রিডম অফ স্পিচ অলসো ইনক্লুডস ফ্রিডম অফ সাইলেন্স, মানে তোমার বলার অধিকার আছে, মানে তোমার চুপ থাকারও অধিকার আছে। ফাইন, তো এটা একটু দেখে রাখতে, স্পিচ এন্ড এক্সপ্রেশনের মধ্যে কি কি অ্যাডেড গুলো আছে। ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশনস, এটা রেস্ট্রিকশনস গুলো দেখে রাখবে, মানে হোয়াট আর দ্য রেস্ট্রিকশনস অ্যাসোসিয়েটেড, এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। ফ্রিডম অফ রেসিডেন্স, ফ্রিডম পিসফুল অ্যাসেম্বলি, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ প্রফেশন, দ্যাট ইজ 19(1)(g), মাঝখানে একটা 19(1)(f) ছিল, A B C D E G, মাঝখানে 19(1)(f) ছিল, that was associated with property, but again that was eliminated by this 44th Amendment Act 1978. So originally article 19 এর মধ্যে 7টা ফ্রিডম ছিল, প্রেজেন্টলি 6টা আছে, এবং 6টা ক্লজ বাই ক্লজ মনে রাখবে, 19(1)(a) কি এবং তার রেস্ট্রিকশনস কি কি মেনশন করা আছে এবং কোন আর্টিকেলে আছে। যদি 2022 এর মেন্সের কোয়েশ্চেন্স দেখো, তাহলে দেখবে যে ওখানে এটা মেনশন করা আছে যে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনের রেস্ট্রিকশনস কোন আর্টিকেলে মেনশন করা আছে, যেগুলো হয়তো আগে কোনোদিন দেয়নি। সো হু নোজ, যে ইকুয়েশনও রিপিট করে দিচ্ছে। সো আর্টিকেল 19(1)(a) ডিলস উইথ ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, তার রেস্ট্রিকশনস মেনশন করা আছে 19(2) তে, এন্ড হোয়াট আর দ্য রেস্ট্রিকশনস সেগুলো একটু দেখে রাখলে, সেরকম ভাবে আর্টিকেল 19 টাকে একটু ভালো করে গো থ্রু করে রাখবে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল। ফাইন, আচ্ছা, নেক্সট কাম টু আর্টিকেল 20, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন, নো এক্স পোস্ট ফ্যাক্টো লস, নো ডাবল জিওপার্ডি, নো সেলফ ইনক্রিমিনেশন। এগুলোকে একটু দেখে রাখলে কোনটা 20 ক্লজ 1, মানে 20 ক্লজ 1 হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো লস, নো ডাবল জিওপার্ডি, 20 ক্লজ 2, 20 ক্লজ 3 হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন। ওকে, সো নো এক্স পোস্ট ফ্যাক্টো লস মানে এটা কি, যে legislature, this no ex post facto laws is binding on the legislature. That means legislature cannot make any criminal laws and give retrospective effect. Fine. Next, no double jeopardy, 20 clause 2, that is binding on who? That is binding on the judiciary. Okay, which means yes, that is binding on the judiciary. The judiciary cannot punish single individual for the same crime twice. একটা ক্রাইমের জন্য দুবার পানিশ করতে পারবে না। Okay, so this is no double jeopardy. And number 3, no self incrimination, মানে this is binding on the executive, কাউকে জবরদস্তি তারই উইটনেস, মানে তারই ক্রাইমের উইটনেস বানানো যাবে না। So 20 clause 1, no ex post facto laws, no double jeopardy, 20 clause 2, 20 clause 3, no self incrimination, বাট এগুলো ডিটেইলস অনেক করতে হবে। আপাতত তোমরা প্রিলিমস কে মাথায় রেখে এগুলোকে জাস্ট একটু ব্রাশ আপ করে যাও, রিভিশন সিরিজ বলো বা হোয়াটএভার, তোমাদের একটা যদি কোনো রকমের কোনো ডাউটস থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। আরো যদি কারো কোনো ডাউটস থাকে, ফিল ফ্রি টু কমেন্ট। ওকে, উই উইল বি হ্যাপি টু আনসার। আচ্ছা, 20 পরে আর্টিকেল 21 আছে, that is right to life. This is the most evolved article. You can say article 20 that deals with no person shall be deprived of his life or personal liberty except according to the procedure established by law. ঠিক আছে, এখানে কিন্তু এই যে procedure established by law, this concept has been taken from the Japanese constitution, but this article has, মানে এক কথায় বলতে পারেন যে বিশাল ট্রান্সফরমেশন হয়েছিল in the Maneka Gandhi case, because this article involves a due process of the law also. So procedure established by law মানে the court is going to ask 3 questions: whether there is a law, is the law valid, and has the procedure been followed. So these are the 3 questions which are being asked by the court while interpreting this procedure established by law. But এখানে কিন্তু the intention of the lawmakers একবারও জাজ করা হচ্ছিল না, which means the 4th question, is the law fair, reasonable and just, এই কোয়েশ্চেনটা কিন্তু করা হয়নি।
যেটা কিনা মানেকা গান্ধী কেস 1978 অনওয়ার্ডস করা হয়েছিল, and that was the evolution of due process of law. And since 1978 article 21 has been expanded, you can say rapidly, প্রচুর জিনিসপত্র রাইট টু লাইফের মধ্যে ইনক্লুড করা হয়েছে। and this মানেকা গান্ধী কেস সেই কেসে প্রথমবারের জন্য এস্টাবলিশ করেছিল যে আর্টিকেল 14, আর্টিকেল 19 and আর্টিকেল 21 দ্যাট ফর্মস আ গোল্ডেন ট্রায়াঙ্গেল। ওকে, আচ্ছা, আর্টিকেল 21 এর রাইটস গুলোকে একটু দেখে রেখো, কোন কোন রাইটস গুলো সুপ্রিম কোর্ট অ্যাড অন করেছে সেগুলো, এবং রিসেন্ট যেসব রাইটস গুলোকে অ্যাড অন করা আছে, মানে লাস্ট 1.5 ইয়ারের মধ্যে 4টে কি 5টা রাইট অ্যাড অন করা আছে, এগুলো একটু দেখে রাখো। যেরকম লেটেস্ট বিং দা লেটেস্ট একটু দেখে রাখো, unable to remember this portion. Okay, so এই আর্টিকেল 21 টা একটু দেখে রাখো, রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি, রাইট টু প্রাইভেসি, কেস মুক্তাস্বামী কেস, ক্লিন এনভায়রনমেন্ট, রাইট টু হেলথ এন্ড মেডিকেল কেয়ার, রাইট টু লাইভলিহুড, এইগুলো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন কোন জিনিসগুলো রাইট টু লাইফের মধ্যে পড়ছে সেগুলোকে একটু দেখে রাখো। ফাইন। আচ্ছা, আর্টিকেল 21 এ এটা কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল 21 এ, ফাইন। তো আর্টিকেল 21 এ ইট ওয়াজ অ্যাডেড বাই 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, এবং সেই অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছে যে রাইট টু এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইটে অ্যাড করা হয়েছে, যেটা সোর্স ছিল ডিপিএসপি, সেখান থেকে ফান্ডামেন্টাল রাইটস একটা রাইটস মানে জাস্টিসিয়েবল রাইটস এ কনভার্ট করা হয়েছে। এই যে 6 to 14 ইয়ার্স ফ্রি এন্ড কম্পালসরি এডুকেশন, এটা আর্টিকেল 45 এ ছিল, যেটাকে অ্যাপ্লাই করে আর্টিকেল 21 এ কে অ্যাড করা হয়েছে, এন্ড দিস has presently been given the status of justiciable rights. So previously it was a non-justiciable rights, presently it's a justiciable rights. Fine. So article 21A is very important. আচ্ছা, নেক্সট চলে এসো। আচ্ছা, ইয়ারটা একটু মাথায় রাখবে, এজ গ্রুপ 6 to 14 ইয়ার্স। ওকে, আচ্ছা, নেক্সট রাইট। আচ্ছা, আর্টিকেল 22 প্রোটেকশন अगेंस्ट অ্যারেস্ট, রাইট টু বি ইনফো। আচ্ছা, এটা একটু মাথায় রাখবে যে প্রোটেকশন अगेंस्ट অ্যারেস্ট যেটা আছে আর্টিকেল 22 এর মধ্যে কি কি ফ্রিডমটা দেওয়া আছে। নাম্বার 1, ইউ হ্যাভ দ্য রাইট টু নো দ্য গ্রাউন্ডস অফ ইউর অ্যারেস্ট প্রোভাইডেড ইউ আর নট বিং, দুটো টাইপের অ্যারেস্ট হয় অ্যাকচুয়ালি, প্রিভেন্টিভ এন্ড পিউনিটিভ। তো পিউনিটিভ ডিটেনশনে তোমাকে যে গ্রাউন্ডটা বলবে এটা মাস্ট, বাট প্রিভেন্টিভ ডিটেনশনে যদি অ্যারেস্ট করা হয় গ্রাউন্ড জানাতেও পারে, নাও জানে। যদি ন্যাশনাল ইন্টারেস্টে কোনো হ্যাম্পার করে, মানে তোমাকে গ্রাউন্ড জানালে যদি ন্যাশনাল ইন্টারেস্টে কোনো হ্যাম্পার হয় তাহলে নাও জানাতে পারে। ওকে, সো এই যে রাইটসটা, রাইট টু নো দ্য গ্রাউন্ড অফ অ্যারেস্ট, right to consult a lawyer, and to be produced before a nearest magistrate within 24 hours. These 3 rights are exclusively for the punitive detention. That means once you have committed the crime, after that. But preventive detention, not everything is allowed. Details যাচ্ছি না, prelims এ লাগবে না তাই, but it's very important. আরেকটা জিনিস মাথায় রাখবে যে এই আর্টিকেল 22 এর যেটা preventive detention, it has also been called as necessary evil. ওকে, prelims এর পার্সপেক্টিভ থেকে কভার করছি। চলো, come to next category of rights, that is right against exploitation. Protecting the vulnerable from forced labor and child exploitation. Okay, so article 23 prohibition of, আচ্ছা, এখানে কয়েকটা জিনিস মাথায় রাখবে যে ফান্ডামেন্টাল রাইটস, একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, নট অল ফান্ডামেন্টাল রাইটস আর সেলফ এক্সিকিউটরি ইন নেচার, which means some fundamental rights require a separate legislation to perform or to act. যেরকম ধরো আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি কেউ যদি মানে আনটাচেবিলিটি যদি কেউ প্র্যাকটিস করে, কনস্টিটিউশন কিন্তু কোনো রকমের ল দেয়নি বা পানিশমেন্টও দেয়নি। On the contrary, the parliament has come up with the Civil Rights Protection Act. Okay, তারপরে ধরো রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন এর জন্য চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্ট, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট এটসেট্রা, এগুলো যা আছে, মানে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন এর সাথে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট এটসেট্রা। So these rights, মানে আর্টিকেল 17, আর্টিকেল 23, আর্টিকেল 24, these are not self-executory in nature. It required a separate legislation by the parliament. Parliament law বানিয়ে এই আর্টিকেলস গুলোকে অ্যাক্টিভ করেছে। ফাইন। সো আর্টিকেল 23 এর মধ্যে কি কি আছে, কি কি প্রহিবিট করা আছে? অ্যাকচুয়ালি হিউম্যান ট্রাফিকিং প্রহিবিট করা আছে, বেগার which is BEGAR, that means forced labor. ওকে, সো কোন রকমের ফোর্স লেবার করা যাবে না, বন্ডেড লেবার করা যাবে না, ইভেন মিনিমাম ওয়েজ যদি না দেয়, দ্যাট উইল অলসো অ্যামাউন্ট টু দ্য ভায়োলেশন অফ আর্টিকেল 23। ঠিক আছে, কি কি লিগাল ইমপ্লিকেশনস আছে আর্টিকেল 23 যদি কেউ ভায়োলেট করে? সো ইটস আ ক্রিমিনাল অফেন্স অ্যাপ্লাইড টু বোথ পাবলিক এন্ড প্রাইভেট পারসনস। মানে তুমি একজন প্রাইভেট পারসনস হয়ে কাউকে ফ্রি অফ কস্টে কাজ করাচ্ছো, দেন আর্টিকেল 23 কিন্তু তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, মানে যে লিগাল ইমপ্লিকেশনস সেটা কিন্তু তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, শুধু যে স্টেটের উপরেই হচ্ছে এমনটা নয়। ফাইন। আচ্ছা, এই আর্টিকেল 23 তে একটা প্রহিবিশন, মানে একটা প্রভিশন আছে যে স্টেট যদি চায়, আর্টিকেল 23 ক্লজ 2 তে স্টেট যদি চায়, স্টেট কম্পালসারি সার্ভিস করাতে পারে। কোন কোন ক্ষেত্রে? মিলিটারি ক্ষেত্রে বা ধরো কোনো সোশ্যাল সার্ভিসের ক্ষেত্রে, এন্ড ফর দ্যাট স্টেট ইজ নট বাউন্ড টু পে। বাট স্টেট সেটা করতে মানে করবে, যখন করবে, মানে আর্টিকেল 23 তে যখন স্টেট যদি কোনো কম্পালসারি সার্ভিস করে, স্টেট কিছু ডিসক্রিমিনেশন মেনটেন করবে না। ফাইন, তো সেটা একটু দেখে রাখছো। আচ্ছা, আর্টিকেল 24 এ চলে এসো, প্রহিবিশন অফ চাইল্ড লেবার, अगेन বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স।
কোন রকমের হ্যাজার্ডাস এমপ্লয়মেন্টে অ্যাড অন করানো যাবে না, কারণ একদিকে আমরা দেখলাম আর্টিকেল 21A তে 6 to 14 ইয়ার্স পিরিয়ড কম্পালসারি এডুকেশনের কথা বলা হচ্ছে, আবার এখানে চাইল্ড লেবার কে মানে চাইল্ড লেবার যদি ব্যান না করা হয় তাহলে ইট উইল বি কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। তো এই কারণে চাইল্ড লেবার ইজ প্রহিবিটেড আন্ডার আর্টিকেল 24 বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স। কোন রকমের কোনো ফ্যাক্টরিজ বা হ্যাজার্ডাস ওয়ার্ক করানো যাবে না, ঠিক আছে। আর কোন রকমের মানে তার শারীরিক ক্ষতি হয় বা মানসিক ক্ষতি হয় এটাও যেন না হয় কোনো কাজে। ওকে, এক্সেপশনস আছে, প্রাইভেট এন্টারপ্রাইজেস, কিছু ফ্যামিলি এন্টারপ্রাইজেস, এগুলো আছে, ডিটেলস এখন যাচ্ছি না। চলো, নেক্সট ক্যাটাগরি অফ রাইট, দ্যাট ইজ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। আমরা একটা কনস্টিটিউশনে খুব কমন জিনিস যেটা জেনে থাকি যে প্রিয়াম্বলে দ্য ওয়ার্ড সেকুলার ইট ওয়াজ অ্যাডেড বাই 42nd Amendment Act 1976, বাট the concept of secularism, or you can say the component of secularism, was otherwise present in this fundamental right itself. যেরকম আমরা আর্টিকেল 15 এও দেখেছি রিলিজিয়নের উপর বেস করে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, আর্টিকেল 16 এ দেখেছি রিলিজিয়নের উপর বেস করে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, ঠিক আছে। তো আর্টিকেল 25 to 28 এর মধ্যেও কিন্তু ফ্রিডম অফ রিলিজিয়ন আছে, এগুলো একটু দেখে রেখো। 25 এর মধ্যে ফ্রিডম অফ কনসিয়েন্স, প্র্যাকটিস, প্রপাগেট এন্ড প্রফেস, এগুলো তুমি করতে পারো, তোমার রিলিজিয়নকে কিন্তু ফোর্সফুল কনভার্সন তুমি করতে পারবে না। ওকে, তুমি the six are carrying the kirpans under this profess part. Profess মানে external you can say exposure of your inner religion, তুমি যে রিলিজিয়নকে মান্যতা দিচ্ছ বা যে রিলিজিয়নকে মানছো সেটার এক্সপোজার যেটা মানে the tika, or you can say the cap the Muslims are wearing, ঠিক আছে। তো that is applicable. Six, they can also carry the kirpans under the profess part. So 26 এর মধ্যে freedom to manage religious affairs কি কি আছে? Establish and maintain religious institutions, manage its own affairs। আচ্ছা, এটা কিন্তু every religious denomination ওয়ার্ডটা আছে। The word religious denomination is mentioned in Article 26. The word religious denomination is not defined by the Constitution. Supreme Court has given, you can say, clarity about the concept of the religious denomination. So, তাদের কি কি rights আছে? Establish and maintain institutions আছে, manage its own affairs in matters of religion, own and acquire movable and immovable property. ভালো করে খেয়াল করে রাখবে, right to property as an individual right, it was abolished, okay, by 44th Amendment Act 1978. But as a group right, Article 26 এ কিন্তু মেনশন করা আছে own and acquire movable and immovable property and administering such property in accordance with law. In accordance with law, that means what is the law of the land you must know. You cannot administer your property beyond the law of the land. দেশের যেরকম আইন সেরকম আইনকে মাথায় রেখে you have the power to administer. Article 27 again very important, freedom from payment of taxes for the promotion of any single religion. কোন একটা সিঙ্গেল রিলিজিয়নকে প্রমোট করার জন্য স্টেট তোমার থেকে কোনো রকমের ট্যাক্স নিতে পারবে না। বাট দ্য ওয়ার্ড ফিজ ইজ ডিফারেন্ট ফ্রম আর্টিকেল is different from the word tax. Fees can be collected, but definitely for some secular activities, for maintenance, for security, for electrification, এরকম, okay? আচ্ছা, 28, freedom from religious instructions in the educational institutions। একটু দেখে রেখো আর্টিকেল 28 এ কতগুলো এডুকেশনাল ইনস্টিটিউশনস মেনশন করা আছে, চারটে টাইপের এডুকেশনাল ইনস্টিটিউশন, সেগুলো একটু দেখে রেখো, এবং কোথায় রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া যাবে, কোথায় যাবে না, কোথায় দেওয়া যাবে উইথ পারমিশন, এটা একটু দেখে রেখো। সো देयर আর 4 ক্যাটাগরিজ অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস, ওকে। সো 29 and 30 এটা খুব জেনারেলিস্ট একটা কোশ্চেন দেয় যে কোন আর্টিকেলটা বা কোন রাইটটা ফর দ্য মাইনরিটি। সো ওভারঅল যদি দেয় কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস আর্টিকেল 29, 30 as a whole, but যদি স্পেসিফিক্যালি দেয় দেন আনসার উইল বি আর্টিকেল 30, বিকজ আর্টিকেল 29 এ কিন্তু এনি সেকশন অফ দ্য সিটিজেন্স মেনশন করা আছে, whereas আর্টিকেল 30 তে কিন্তু মাইনরিটিস ওয়ার্ডটা আছে। মাইনরিটিস ওয়ার্ডটা কিন্তু ডিফাইন করা নেই। কনস্টিটিউশন হ্যাজ রিকগনাইজড মাইনরিটিস অন টু গ্রাউন্ডস, ওয়ান ইজ ল্যাঙ্গুয়েজ and the other one is religion, ঠিক আছে। সো 29, 30 টা একটু দেখে রাখো। অবভিয়াসলি হাউ মেনি ক্যাটাগরিজ অফ মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন সেটাও একটু দেখে রাখো, ডিটেইলসে যাচ্ছি না। কতগুলো ন্যাশনাল মাইনরিটিস আছে দেখে রাখো, 6, ওকে। আচ্ছা, 31 তো নেই। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল, হার্ট এন্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলা আছে, এটাও খুব ফেভারিট কোয়েশ্চেন পিএসসি, which article is called as the heart and soul of the constitution, article 32। কে বলেছিলেন? বি আর আম্বেদকর। বাট শুধু সোল অফ দ্য কনস্টিটিউশন যদি বলে, that is a preamble, and that has been said by Pandit Thakurdas Bhargav, the soul of the constitution lies in the preamble, but heart and soul, article 32। কেন heart and soul? Because without this article the rest of the articles will be a mere piece of paper, because আমাদের বাকি রাইটস গুলোকে এনফোর্স করানোর জন্য আর্টিকেল 32 আছে। আর্টিকেল 32 এর থ্রু দিয়ে আমরা কোথায় যেতে পারি? ডাইরেক্টলি we have the power to move the supreme court, fine। খেয়াল করবে যে আর্টিকেল 32 তে we cannot move the high court, be very specific while reading the question and answering। Article 32 তে only Supreme Court will give us remedy, High Court will give us remedy as per Article 226, point number 1। Point number 2, writ jurisdiction of Supreme Court is writ jurisdiction of High Court is wider than the Supreme Court, because Supreme Court can issue writs only for the enforcement of fundamental rights, but High Courts can issue writs for the enforcement of fundamental rights plus other legal purposes। যদিও আর্টিকেল 139 এ পার্লামেন্ট যদি চায় তাহলে সুপ্রিম কোর্টকে এম্পাওয়ার করতে পারে টু ইস্যু রিটস ফর আদার লিগাল পারপাসেস অলসো, যদিও এখন অবধি সেটা করেনি। তো বি ভেরি স্পেসিফিক, ফাইন, ওকে। আরেকটা জিনিস মাথায় রাখবে যে এই রাইটের মধ্যে কোথায় গেল, রাইট, ইয়েস, 5 টাইপস অফ রিটস। রিটসের কনসেপ্টে ইউকে থেকে নেওয়া হয়েছে। রিটস গুলোকে একটু দেখে রাখো, 5টা রিট, রিটের নামগুলো একটু দেখে রাখবে। হেভিয়াস কর্পাস means to have the body of, this is called as the bulwark of personal freedom, bulwark, B-U-L-W-A-R-K,
বুলওয়ার্ক অফ পার্সোনাল ফ্রিডম, ম্যান্ডামাস এটাকে বলা হচ্ছে উইক কমান্ড, ম্যান্ডামাসকে ইজ অলসো কল্ড অ্যাজ ওয়েকনিং কল। ওকে, প্রহিবিশন কিছু করতে না বলা, মানে এক্সেস অফ জুরিসডিকশন যাতে কিছু না করে, দ্যাট ইজ কল্ড অ্যাজ প্রহিবিশন। বাট যদি করে ফেলে দেন সার্সিওরারি ইজ ইস্যুড। এই সার্সিওরারি কি বলা হয়? দ্য পোস্টমর্টম। ওকে, এন্ড কিউ ওয়ারেন্ট হচ্ছে বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট, মানে কোনো পাবলিক অফিস তুমি হোল্ড করতে পারবে না উইথ প্রপার অথরিটি অর ওয়ারেন্ট। ফাইন। আচ্ছা, এইগুলো একটু দেখে নেবো। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস আর নট অ্যাবসলিউট, ইটস ভেরি ইম্পর্টেন্ট, দে কাম উইথ রেস্ট্রিকশনস। ফাইন, রিজনেবল রেস্ট্রিকশনস গুলো মেনশন করা আছে, দেখে রাখছো। ওকে, আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস কিন্তু সাসপেন্ড করা যায় ডিউরিং এমার্জেন্সি, বাট এক্সেপ্ট আর্টিকেল 20 and 21, বি ভেরি স্পেসিফিক। এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে, which fundamental rights cannot be suspended even during emergency. Article 20 and 21. And who can suspend the fundamental rights? Answer will be president, not the parliament. ফাইন। আচ্ছা, আর্টিকেল 33 তে আর্ম ফোর্সেস এন্ড পাবলিক অর্ডার, মানে আর্ম ফোর্সেস এর জন্য মডিফাই করতে পারে পার্লামেন্ট। ওকে, আর এগুলো একটু দেখে রেখো, যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন আসে একটু কমেন্টে জানিও, উই উইল বি ফ্রি টু আনসার। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবে যে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু স্যাক্রোসাইন্ট নয়, ঠিক আছে? এখান থেকে দুটো কোয়েশ্চেন হয়, যে ইন হুইচ কেস সুপ্রিম কোর্ট সেড দ্যাট ফান্ডামেন্টাল রাইটস আর স্যাক্রোসাইন্ট। আনসার উইল বি আইসি গোলকনাথ কেস of 1967, and in this case Supreme Court for the first time applied the doctrine of prospective overruling. So প্রথম কোন কেস যেখানে স্যাক্রোসাইন্ট ডিক্লেয়ার করেছিল? আনসার উইল বি আইসি গোলকনাথ কেস। বাট আজকের দিনে দাঁড়িয়ে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু স্যাক্রোসাইন্ট নয়। রিজন, সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী কেস 1973 তে ডিক্লেয়ার করেছিল যে ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি অ্যামেন্ডেড টু ইমপ্লিমেন্ট সার্টেন ডিপিএসপিস, বাট definitely those amendment of fundamental rights must not violate the basic structure. That means parliament has the power to amend the fundamental rights, but that amendment or that fundamental right should not form the basic structure of the constitution. Now who declares it or who decides it? Answer will be the Supreme Court decides it, that what comes under the basic structure. কিছু previous year questions আমরা দেখে নিচ্ছি। Who among the following has been given the power of the Indian constitution, মানে power by the Indian constitution to impose reasonable restrictions on the fundamental rights? একটু আগে বললাম, answer will be parliament. Okay, আচ্ছা, which provision of the fundamental rights is directly related to the exploitation of children? একটু আগে আমরা দেখলাম আর্টিকেল 24, exploitation of children হবে না। Who is the protector of the fundamental rights of citizen? এটার আনসার কিন্তু ওভারঅল যেহেতু ওই তিনটে উইং হিসাবে দিয়েছে, অর্গানস হিসাবে দিয়েছে, আনসার will be judiciary, but judiciary encompasses Supreme Court, High Court as well as the subordinate courts. But we do not have the power, or you can say the subordinate courts do not have the power to give us remedy for the violation of fundamental rights. So আমরা violation of fundamental rights এর জন্য only Supreme Court and High Court যেতে পারি, but as per this specific option your answer will be judiciary. Okay, fourth question, in the Constitution of India protection of life and personal liberty is guaranteed under which article? Very easy question, article 29. Fine, তো একটু PYQs গুলো দেখো, আর তোমাদের যদি কোনো ডাউট হয় আগেন বলছি ফিল ফ্রি টু কমেন্ট। ওকে, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে, বা তোমরা কিছু ডাউট থাকলে ক্লিয়ার করে দেবে। Our next important topic is ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য, which is very important. আমরা আমাদের অধিকার নিয়ে বেশি কনসার্ন থাকি, কর্তব্যগুলো আমরা খুব একটা বেশি খেয়াল করি না, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা বেটার নেশনকে ডেভেলপ করার জন্য, একজন ইন্ডিভিজুয়াল রেসপন্সিবল সিটিজেন হওয়ার জন্য আমাদের এই ডিউটিস গুলোকে মানা এবং পালন করা ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না, সো ইট ওয়াজ অ্যাডেড বাই 42nd and 86th অ্যামেন্ডমেন্ট। কেন দুটো? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে প্রথম অন দ্য রেকমেন্ডেশন অফ স্বরান সিং কমিটি আমাদের এই ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছিল, প্লাস 86th Amendment Act, the 11th duty was added. So originally, as per 42nd Amendment Act, there were 10 fundamental duties, and the 11th fundamental duty was added by 86th Constitutional Amendment Act. So fundamental duties কোন পার্টে আছে? Part 4A মাথায় রাখবে, Part 3 fundamental rights, Part 4 DPSP, Part 4A capital A that deals with fundamental duties. Article কোনটা? একটাই article, Article 51 capital A. Okay, চলো। এখানে তেমন কিছু নেই, একটু দেখে রেখো যে জাস্ট অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, পরবর্তীকালে অ্যাড হয়েছে। সো আমাদের কোন কান্ট্রির ইনফ্লুয়েন্স আছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসে? দ্যাট ইজ ইউএসএসআর, আর্টসওয়াইল ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া, যেটা প্রেজেন্টলি আমরা এখন রাশিয়া বলি, সেটাই আগে ইউএসএসআর ছিল। 1991 এর আগে, 1991 এর মধ্যে ডিসইন্টিগ্রেট হয়। তার আগে যে ইউএসএসআর ছিল, তখন আমাদের সেই কান্ট্রি তোমার ইজ আ সোর্স বলতে পারো, বা ইন্সপিরেশন অফ ফান্ডামেন্টাল ডিউটিস। যেরকম আমাদের পার্ট 3, যেটা এর আগের টপিকটা, যেটা সেই পার্ট 3 এর ইন্সপিরেশন হচ্ছে ইউএস এর বিল অফ রাইটস। ফাইন, পার্ট 3 is also called as Magna Carta of the Indian Constitution, আর it was the inspiration, মানে ফান্ডামেন্টাল রাইটস তার ইন্সপিরেশন হচ্ছে ইউএস এর বিল অফ রাইটস। লাইকওয়াইজ ফান্ডামেন্টাল ডিউটিস এর ইনফ্লুয়েন্স হচ্ছে ইউএসএসআর। এটা ডিউরিং থার্ড ন্যাশনাল এমার্জেন্সি অ্যাড অন করা হয়েছিল। থার্ড ন্যাশনাল এমার্জেন্সি টাইম পিরিয়ডটা জানো, দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল এমার্জেন্সি 1975 to 77। তো সেই রকম সময় আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস ওয়াজ অ্যাডেড বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। ওকে, সো কোন কমিটি রেকমেন্ডেশনে হয়? স্বরান সিং কমিটি রেকমেন্ডেশনে হয়। অরিজিনালি 8টা ডিউটিস কে অ্যাড অন করা হয়েছিল, মানে রেকমেন্ড করেছিল স্বরান সিং কমিটি, 8টা ডিউটিস কে রেকমেন্ড করেছিল, বাট সবগুলো নেওয়া হয়নি। ইনিশিয়ালি স্বরান সিং কমিটি রেকমেন্ডেশন বাদ দিয়ে আরো কিছু মিক্স এন্ড ম্যাচ করে টোটাল 10টা ডিউটি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ অ্যাড করা হয়েছিল। ওকে,
কোন কোন রেকমেন্ডেশন গুলো রিজেক্ট করেছিল, এই টাইপের কোয়েশ্চেন্স কিন্তু রিসেন্টলি সেন্ট্রালের এক্সামসে এসেছে, which means there is a possibility that WBCS is going to you can say copy paste that question. So forensic committee recommendation যেগুলো রিজেক্ট করা হয়েছিল, নাম্বার 1, পেনাল্টিজ ফর নন কমপ্লায়েন্স উইথ দ্য ডিউটিস। মাথায় রাখবে ফান্ডামেন্টাল রাইটস যেরকম জাস্টিসিয়েবল, ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু নন জাস্টিসিয়েবল, which means যে ফান্ডামেন্টাল রাইটস তুমি যদি এনজয় না করতে পারো, ইউ হ্যাভ দ্য পাওয়ার টু মুভ দ্য কোর্ট, বাট ফান্ডামেন্টাল ডিউটিস তুমি যদি না পালন করো, তোমাকে জবরদস্তি পালন করানো যাবে না। ডেফিনেটলি দেয়ার আর সাম ইউ ক্যান সে অ্যাক্টস, লস, যেগুলো ইনডাইরেক্টলি তোমাকে কিছু ফান্ডামেন্টাল ডিউটিসকে পালন করতে বাধ্য করে, যেরকম হচ্ছে অনারিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যান্থেম এটসেট্রা। ওকে, সো কোন কোন মানে কোন রেকমেন্ডেশনস গুলোকে রিজেক্ট করা হয়েছিল? নাম্বার 1, নন কমপ্লায়েন্স উইথ দ্য ডিউটিস। ঠিক আছে, যদি কোনো পেনাল্টি মানে ফরেন্সিক কমিটি পেনাল্টি বলেছিল, ইফ সামবডি ইজ নট পারফর্মিং দেয়ার ফান্ডামেন্টাল ডিউটিস, তাহলে কিছু পেনাল্টি, বাট দ্যাট হ্যাজ বিন রিজেক্টেড। আচ্ছা, নেক্সট হচ্ছে পেইং ট্যাক্সেস। এই দুটো শুধু প্রাইমারিলি মনে রাখো, একটা হচ্ছে নন কমপ্লায়েন্সের জন্য পেনাল্টিস, আর একটা হচ্ছে পেইং ট্যাক্সেস শুড বি আ ফান্ডামেন্টাল ডিউটি। এটাও ফরেন্সিক কমিটি রেকমেন্ড করেছিল, বাট এটা মানে অ্যাকসেপ্ট করা হয়নি। ওকে, আচ্ছা, এখানে তোমরা নর্মালি দেখে নেবো যে ফান্ডামেন্টাল ডিউটিস টোটাল তো 11টা ডিউটি আছে। তো 51A মানে 51 ক্যাপিটাল এস স্মল a টু f, এগুলো হচ্ছে ন্যাশনাল ভ্যালিউস এন্ড সভারেনিটিকে ডিনোট করে বা এনহ্যান্স করে। whereas G to J এটা হচ্ছে সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল ডিউটিস। এই ট্রিকটা যদি একটু মনে রাখতে পারো, তাহলে দেখবে 2022 বা 23 এক্স্যাক্টলি মনে পড়ছে না, তোমাদের একটা ডিউটি দিয়ে রেফার করেছিল কোন আর্টিকেল। সো এই ডিউটিটা তোমার যদি মাথায় থাকে যে 51A টু F হচ্ছে ন্যাশনাল এন্ড সভারেনিটি এনহ্যান্স করার মতন ডিউটি, তাহলে কিন্তু তোমরা মনে করতে পারবে বা রিলেট করতে পারবে বা অপশনসকে এলিমিনেট করতে পারবে। ফাইন, whereas G to J এটা হচ্ছে সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল ডিউটিস, এন্ড ফাইনালি স্মল k, দ্যাট ইজ দ্য 11th ডিউটি, এটা হচ্ছে এডুকেশনাল ডিউটি, বিকজ ইট ইজ দ্য ডিউটি অফ দ্য প্যারেন্টস টু সেন্ড দেয়ার চিলড্রেন ফর এডুকেশন 6 to 14 ইয়ার্স। ওকে, সো অরিজিনাল কনস্টিটিউশনে 10টা ডিউটি ছিল, 11তম ডিউটিটা কবে অ্যাড হয়? 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 তে। কোন ডিউটি মাথায় রাখবে? ওই 6 to 14 ইয়ার্স ফ্রি এন্ড কম্পালসরি এডুকেশনের জন্য পাঠানো। আচ্ছা, ফিচার্স বলতে একটু মাথায় রেখো, ভেরি ইম্পর্টেন্ট, যে ফান্ডামেন্টাল রাইটস যেরকম ফর দ্য সিটিজেন্স অ্যাজ ওয়েল এজ দ্য ফরেনার্স। ওকে, কিছু স্পেসিফিক রাইটস অনলি ফর দ্য সিটিজেন্স যেগুলো আমরা দেখলাম, বাট ফান্ডামেন্টাল ডিউটিস এক্সক্লুসিভলি ফর দ্য সিটিজেন্স, এগুলো কিন্তু ফরেনার্সদের জন্য নয়। ফাইন, আচ্ছা, নেক্সট কি? দিস আর নন জাস্টিসিয়েবল। ফান্ডামেন্টাল রাইটস এরকম জাস্টিসিয়েবল, এটা হচ্ছে নন জাস্টিসিয়েবল। এই ডিউটিস গুলো কি টাইপের? মোরাল এন্ড সিভিক ডিউটিস, কালচারাল ভ্যালুস কে এনহ্যান্স করে। ওকে, জুডিশিয়াল রেফারেন্স কোড, যেটা কোড করে কি যে কোনো ল কে ইন্টারপ্রেট করার জন্য ফান্ডামেন্টাল ডিউটিস এর পার্সপেক্টিভ থেকেও ল কে ইন্টারপ্রেট করে। ওকে, আচ্ছা, এই ফান্ডামেন্টাল ডিউটিস কি কি আছে এটা একটু অবশ্যই দেখবে, কারণ এগুলো কিন্তু আগে দিত না, এখন কিন্তু তোমাকে একটা আর্টিকেল মানে একটা ডিউটি দিয়ে মেনশন করছে যে এটা কোন আর্টিকেলে মেনশন করা আছে। ওকে, সো অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন, এগুলো দেখে রেখো, আমি রিড আউট করছি না। ডেফিনেটলি ABCDEFGHIJK পর ক্রোনোলজি ওয়াইজ মেনটেন মনে রাখার চেষ্টা করো, দরকার হলে একটা করে দুটো করে কিওয়ার্ড দিয়েও মনে রেখো, বাট ডেফিনেটলি রিমেম্বার কোন ডিউটিটা কোন ক্লজ মানে 51 ক্লজের কোন সাব ক্লজের মধ্যে আছে, A to K এর মধ্যে, এটা ডেফিনেটলি একটু দেখো। ওকে, আচ্ছা, একটু ডিফারেন্স দেখে নিই আমরা ফান্ডামেন্টাল ডিউটিস আর রাইটস এর মধ্যে। রাইটস এর ফান্ডাটা কি? রাইটস এরটা হচ্ছে এম্পাওয়ার দ্য ইন্ডিভিজুয়াল এন্ড সার্ভ অ্যাজ আ চেক অন গভর্নমেন্ট অথরিটি, যেটা বললাম, ইট এস্টাবলিশেস দ্য ডক্ট্রিন অফ লিমিটেড গভর্নমেন্ট। whereas এখানে ডিউটিসটা কি? ফান্ডামেন্টাল ডিউটিস রিমাইন্ড সিটিজেন্স দে মাস্ট ব্যালেন্স দেয়ার পার্সোনাল ফ্রিডমস উইথ সোশ্যাল রেসপন্সিবিলিটিস। ইউপিএসসি প্রিলিমস এর একটা কোশ্চেনের অপশন ছিল, রাইটস আর কোরিলেটিভ অফ ডিউটিস। মাথায় রাখবে, ইফ ইউ আর এনজয়িং দ্য রাইটস, it is also expected that you should follow your duties also. So because after all it's you people are going to be a civil servant and you must be aware about the duties. শুধু নিজে aware নয়, আশেপাশের লোকজনকে aware করো, বিকজ এটা আমাদেরও ডিউটি যে যারা এগুলো জানে না তাদেরকে জানানো এবং গ্র্যাজুয়ালি ট্রান্সফর্ম করানো। সবকিছু গভর্নমেন্টের উপর ছেড়ে দিলে হবে না। ওকে, সো নেক্সট হচ্ছে দে সিকিউর ইন্ডিভিজুয়াল লিবার্টিস লাইক ফ্রিডম অফ স্পিচ, তো আছেই, জানো এগুলো রাইটস এর মধ্যে আছে। ওকে, আর এখানে ন্যাশনাল ফ্ল্যাগ, এনভায়রনমেন্ট প্রোটেকশন, সেফগার্ডিং পাবলিক প্রপার্টি, এটা আছে। ফাইন, আচ্ছা, দে আর পাওয়ারফুল টুলস, দে আর নট অ্যাবসলিউট এন্ড আর সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশনস। ফাইন, ফান্ডামেন্টাল রাইটস কিন্তু অ্যাবসলিউট নয়, আমরা দেখে নিয়েছি, ইট কামস উইথ রেস্ট্রিকশনস। ফাইন, এন্ড কি বেশ বলে, এন্ড দ্য স্টেট ফর পাবলিক অর্ডার এন্ড সিকিউরিটি মেইনটেনেন্সের জন্য এগুলো দরকার আছে, বাট ডিউটিসে কিন্তু themselves lack ডাইরেক্ট পেনাল পাওয়ার, মানে কোনো পেনাল্টি হবে না ডিউটিস পালন না করলে। ওকে, এইটা দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা একটু দেখে রাখ। ঠিক আছে, এনফোর্সেবিলিটি, জাস্টিসিয়েবল, ফান্ডামেন্টাল রাইটস জাস্টিসিয়েবল, ফান্ডামেন্টাল ডিউটিস নন জাস্টিসিয়েবল। লোকেশন কোথায় আছে? পার্ট 3 12 to 35, Part 4A, Article 51A, Origin USA Constitution, Bill of Rights, USSR, Timeline 1949, part of the original Constitution, Fundamental Rights original Constitution ছিল। ওকে, এটা পরবর্তীকালে অ্যাড করা হয়। or target audience kara kara, fundamental rights to all individuals including the foreigners also, whereas fundamental duties only for the citizens.
আচ্ছা, কতগুলো নাম্বার আছে? 6টা ব্রড ক্যাটাগরিজ আছে, এন্ড ফান্ডামেন্টাল ডিউটিজ এ 11 স্পেসিফিক অব্লিগেশনস মেনশন করা আছে। ওকে, চলো। আর সেরকম কিছু নেই, একদম কয়েকটা জাস্ট এমসিকিউ দেখে নিন। ভেরি ইম্পর্টেন্ট, খুব ছোট টপিক এবং মেজর যে এমসিকিউস গুলো আছে। হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিজ আর প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ইজি কোয়েশ্চেন, 11। ওকে, which of the following is a fundamental duty of Indian citizen? To pay taxes, to vote in elections, to develop scientific temper and spirit of inquiry, to respect the government in power? কোনটা এর মধ্যে which among the following is the fundamental duty of an Indian citizen? দেখো এখানে there is a problem, কারণ টু পে ট্যাক্সেস, টু ভোট ইন ইলেকশনস, দুটোর কোনোটাই ফান্ডামেন্টাল ডিউটি নয়। টু রেসপেক্ট দ্য গভর্নমেন্ট ইন পাওয়ার, ও সরি, which among the following is a fundamental duty? সরি, আনসার উইল বি ক্লজ সি। ওকে, মানে আনসার ইজ সি, যে এর মধ্যে কোনটা which among the following is a fundamental duty? তো পেমেন্ট অফ ট্যাক্সেস আমরা একটু আগে দেখলাম, নট আ ফান্ডামেন্টাল ডিউটি। ভোট ইন ইলেকশনস, নট আ ফান্ডামেন্টাল ডিউটি। রেসপেক্ট গভর্নমেন্ট ইন পাওয়ার, একদমই নয়। সো আনসার উইল বি টু ডেভেলপ সাইন্টিফিক টেম্পার এন্ড স্পিরিট অফ ইনকোয়ারি। সো আনসার ইজ সি। নেক্সট, the fundamental duties were incorporated into the constitution on the recommendation of, very easy question, Swaran Singh committee. The concept of fundamental duties was borrowed from which country? USSR. Okay, which committee recommended the inclusion of fundamental rights? Definitely again the Swaran Singh committee. Sarkaria commission chilo center state relations 1983. Balwant Rai Mehta committee chilo 1957 that was the panchayat local bodies. Okay, acha, the 11th fundamental duty, providing education 6 to 14 years, incorporated কোন amendment এ? 86th amendment act 2002. ওকে, সো উইথ দিস আমরা দুটো টপিককে আমরা ইম্পর্টেন্ট টপিক একটু ডিসকাস করলাম এবং এমসিকিউস গুলোকে সলভ করলাম। এগুলো একটু ভালো করে রিড আউট করো, হোপ ইট উইল হেল্প ইউ আ লট। আর যদি কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকে, ডাউট থাকে, ফিল ফ্রি টু কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স, উই উইল বি হ্যাপি টু আনসার। ওকে, থ্যাংক ইউ।